নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভোট পূর্ববর্তী, ভোট পরবর্তী এমনকি প্রচারের সময় কোনো হিংসা বরদাস্ত করা হবে না। প্রত্যেকটি রাজ্যের ডিএমএসপি কে কিন্তু ইতিমধ্যেই তারা সেই নির্দেশিকা দিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে শাসক দলের কি প্রতিক্রিয়া, কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। কেন্দ্রের নির্বাচন কমিশন নরেন্দ্র মোদীর হাতের পুতুল হিসেবে খেলছে। বিজেপির কথাগুলোকে তারা মুখ দিয়ে বলছে আমরা তো সবাই শান্তি চাই, তো বিজেপিকে বলুন অশান্তি যেন না করে। মণিপুরে প্রধানমন্ত্রীকে বলুন, মণিপুর জ্বলছে, এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী একবার 1 মিনিটের জন্য মণিপুর রাজ্যে পা রাখেননি। তো তাহলে নির্বাচন কমিশন কেন বলবেন না যে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের প্রধানমন্ত্রী তারা যাক মণিপুরে, কেন এখনো যাননি, ওগুলো সামলান। বাংলা ঠিক আছে, বাংলা একদম ঠিক আছে এবং সেখানে এক দফায় ভোটই কিন্তু করা যেত। শাসক দল কিন্তু এখনো এই একই কথা বলে যাচ্ছে, ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরও যেখানে 7 দফায় ভোট হবে এমনটা আমরা জেনে গিয়েছি। আর ইতিমধ্যেই প্রসূন বন্দ্যোপাধ্যায়, যিনি একেবারে সদ্য প্রাক্তন আইপিএস অফিসার, মালদা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি কি বলছেন? তিনি বলছেন নির্বাচন সদনকে এই স্কুলেই বসিয়ে রাখতে হবে, ভালো করে জল টল দিয়ে দেবেন, অযত্ন করবেন না, শুধু বলবেন প্রসূন বন্দ্যোপাধ্যায় খেলতে এসেছে। বুটের দবদবানি, AK-47 SLR দিয়ে লাভ নেই, আইন কানুন অবজারভার বুঝে নেব। বিএসএফ প্যারামিলিটারিকে বলছি আইনের মধ্যে থাকুন, আমরাও আছি। মাঠে প্রসূন বন্দ্যোপাধ্যায়, খেলা হবে। এ তো বিএসএফ প্যারামিলিটারি সবাইকে শুধু একটাই কথা বলছে, আপনি আইনের মধ্যে থাকুন, আমরাও আইনের মধ্যে আছি। নির্বাচন শান্তিপূর্ণ হোক, ফ্রি ফেয়ার হোক। প্যারামিলিটারি যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, मैं हूं ना। দেখুন না, নির্বাচন সদনকে বসে রাখতে হবে এখানে, এই স্কুলেই। ভালো করে জল টল মা ওরা আপনারা দিয়ে দেবেন, ওদেরকে কোনো অযত্ন করবেন না, ওরাও চাকরি টাকরি করে, কোনো যত্ন করবেন না, শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসছে। বুটের দপদপানি AK-47 SLR দিয়ে কিছু লাভ নেই। ডাকছি ঢুকবে 1 ঘন্টার মধ্যে, বুঝে নেবে, সব গ্রেনেড বুঝে নেবে, আইন কানুন অবজারভার বুঝে নেবে। ফোর্সকে সম্মান ততক্ষণ দেবেন যতক্ষণ সে আপনাকে সম্মান দিচ্ছে, আপনার গণতান্ত্রিক অধিকারে হাত দিচ্ছে না, না হলে গণতান্ত্রিক প্রতিবাদও হবে। সেই প্রতিবাদটার আমার উপর ছেড়ে দিন। রাস্তায় নামবো, অবরুদ্ধ হয়ে যাবে সবকিছু। ভারতবর্ষ দেখবে ইলেকশনটাকে বলে। ওল্ড মালদাকে সারাদিন দখল করতে হবে, তাহলে মাঠে প্রসূন ব্যানার্জি, একদিকে সমর্থ, একদিকে রহিম বক্সি, খেলা হবে। সেই শাসক দলের চেনা সুর, খেলা হবে। আমি এই জায়গায় সমীর বাবুর কাছে যাব। সমীর বাবু, অতীতেও আমরা দেখেছি যে যখন এখানে বাহিনী পাঠানো হয়েছে, সেই বাহিনীকে কখনো বিরিয়ানি খাইয়ে পাখার তলায় শুতে বলা হয়েছে, কখনো বাহিনীকে শুধু আসল যে জায়গাগুলো, সেন্সিটিভ এরিয়াগুলোতে, সেখানে পৌঁছেই দেওয়া হয়নি, তাদেরকে জায়গা মতো নিয়ে যাওয়া হয়নি, এমনকি হাজারদুয়ারি ঘুরতে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই ছবিও আমরা দেখেছি। একেবারে যিনি সদ্য প্রাক্তন হয়েছেন আইপিএস, যিনি একেবারে রাজ্য প্রশাসনের দায়িত্ব পালন করতেন এতদিন, যে মাত্র তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন, সেই মাত্র তার সুরটা বদলে গেল, নাকি এটাই ছিল চেনা সুর? ইলেকশন কমিশন অনেক কিছু বলেছেন, কিন্তু কোথাও কিন্তু বলেননি ইমপ্লিমেন্টেশনটা, যে এসওপি কিভাবে করা হবে, যেটা আমার মনে হয়েছে। নাম্বার 2, যে প্রসূন বাবু বললেন, আমি ওনার কাছে অনুরোধ করব যে আপনি ইন্টিমিডেটিং এমন কোনো কথা বলবেন না যাতে শান্তির জায়গাটায় অশান্তি ঢুকে না পড়ে। নাম্বার 3, যে ছেলেগুলো এখানে করছে সেই জায়গায় তাদের যে দায়িত্ব, সেটা কিছু বলা হয়নি। আমরা জানি না যে প্রোটেক্টিভ কাস্টডিতে যারা যাদের বিরুদ্ধে অনেক কেস আছে, তাদের কোন রকম পড়া হয়েছে কিনা তাদের সম্বন্ধে। 2100 অবজারভার, তাদের প্লেসমেন্ট কোথায়, এবং সেই 2100 যে অবজারভার রয়েছে, ইলেকশন অবজারভার, যেটা দেখা যাচ্ছে যে তাদের সেটা কোথাও হয়নি। এতদিন আগে এই যে প্যারামিলিটারি ফোর্সকে আনা হয়েছে, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ফ্যামিলিয়ারাইজেশন, টু ইনস্টিল এ সেন্স অফ কনফিডেন্স তাদের নিজেদের মধ্যে, যে যেটার প্রসূন বাবু খুব আঙুল তুলে বললেন मैं हूं না। এদের বডি ল্যাঙ্গুয়েজ এবং এদের ব্যবহার যেন বলবে যে আমরা আছি আপনাদের পাশে শান্তিপূর্ণ ভোট করানোর জন্য প্যারামিলিটারি ফোর্স। এবং প্যারামিলিটারি ফোর্স একটা জিনিস মনে রাখবেন, যে এই যে 920 কোম্পানি, এটা কিন্তু এটা ফোল্ডিং হবে। যেমন আলিপুরদুয়ারে যেটা শেষ হয়ে গেল,
তারা নেমে আসলো লিপ ফ্রগ যেটাকে আমরা বলি, সেখান থেকে আসলো। আর এখানে কিন্তু এখনো অনেক কিছু বাকি আছে, এখনো 1 মাস 1.5 মাস বাকি। আমি বলবো যে আমাদের কোনো দলেরই যেন এমন কোনো ইন্টিমিডেটিং কোনো কিছু না হয়, যাতে করে, কারণ এই ভোটটা দেওয়া আমার দায়, আমার অধিকার, আমার অধিকারটা যেন কেউ না ছিনিয়ে নেয়। উই ডিজার্ভ এ পিসফুল পার্লামেন্ট ইলেকশন। সুতরাং সেখানে যে পক্ষই হোক না কেন, তারা যেন এমন কোনো কথা কিংবা এমন কোনো অ্যাকশন না করেন যাতে করে সেখানে আবার হিংসা, একেবারে অর্থাৎ প্রভোকেটিভ কথাবার্তা থেকে বিরত থাকতে বলছেন সমীর বাবু। আমি জয়ের কাছে এই জায়গায় যাবো। জয়, রাজ্য নির্বাচন কমিশন এখন নরেন্দ্র মোদীর হাতের পুতুল, এ রাজ্যের শাসক দল এমনটা বলছে, কিন্তু অতীতেও আমরা দেখেছি যে রাজ্য নির্বাচন কমিশন আশ্বাস জোগানোর চেষ্টা করেছে, তারা আস্থা জোগানোর চেষ্টা করেছে, মানুষের ভরসা তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু ভোট যখন হয়ে গিয়েছে, তারপরে যখন রক্তাক্ত হয়েছে এই বাংলা বারে বারে, তখন কিন্তু সেই আঙুল উঠেছে নির্বাচন কমিশনের দিকে এবং তাদের সেই সিদ্ধান্তের দিকে। দেখুন, প্রথম দিন থেকেই বলছি যে আজকে যেভাবে আমরা কমিশনারকে দেখলাম, একটা জিনিস স্পষ্ট যে আগের যে ছোট ছোট খামতিগুলো থেকে গেছে, সেই খামতিগুলো থেকে তারা কি শিখলো, আরও কি কি অ্যাডিশন করা যেতে পারে, আরও কিভাবে সুষ্ঠুভাবে ভোট করা যেতে পারে, তার যত রকম রিকোয়ারমেন্টস সেইগুলো কিন্তু তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে। দ্য পয়েন্ট ইজ, এখনও একটা জিনিস আমরা দেখলাম যে একটা কন্ট্রোল রুম হচ্ছে প্রত্যেক জেলায় জেলায়, যেখানে ডিএমকে স্পেসিফিক ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, একজন সিনিয়র অফিসার থাকবে এবং 5টা জায়গা থেকে কিভাবে কমপ্লেন আসবে, সেটা হেল্পলাইন হোক, মিডিয়া হোক, টিভি হোক, সোশ্যাল মিডিয়া হোক এবং অ্যাপ হোক, সেই জায়গাগুলো থেকে ইমিডিয়েট অ্যাকশনের কথা বলা হয়েছে। পয়েন্ট ইজ, একদিকে যখন নির্বাচন কমিশন দেখছে যে আমি এখানে সুষ্ঠুভাবে ভোট করাতে চাইছি, শান্তিভাবে ভোট করাতে চাইছি, অন্যদিকে আমরা দেখছি তৃণমূলের মুখপাত্র এটা বলছে যে আমরা এটা 1 দফায় হলে ভালো হতো, কারণ তারা এখন সিঁদুরে মেঘ দেখছে। কারণ 2019-এর নির্বাচনে যখন 7 দফায় ভোট হয়েছিল, তখন একরকম রেজাল্ট হয়েছিল, তখন আরও কিন্তু সন্ত্রাস কমেছিল। সেটাই তারা দেখছে এবার ওরা বুথ জ্যাম করতে পারবে না, এবার ওরা ভোট লুট করতে পারবে না, এবার ওরা এই কাজটা করতে পারবে না যে ঘর থেকে এবার ভোটারদের বের করে আনা বা আটকানোর এই কাজগুলো করতে পারবে না। সেই জায়গায় ওরা ভয়টা পাচ্ছে, সেই জায়গায় কিন্তু আজকে ওদের বক্তব্যের মধ্যে আমি বলছি যে নির্বাচন কমিশন নরেন্দ্র মোদীর দলদাস, এই কথাটা 200% সত্যি। গতবার অন্তত অশোক লাভাসাকে নির্বাচন কমিশনার তিনি বিরুদ্ধে আপনি চাইছেন না, পরে তাকে সরানো হয়েছিল চাইছেন না, যে ন্যাক্কারজনক পদ্ধতিতে একজন কমিটি মেম্বারের নির্বাচন পশ্চিমবঙ্গ চাইছেন অতি দ্রুত বিধানকে বেছে নেওয়া হলো, তার থেকে পরিষ্কার। আমি বলছি গত বছর যখন আমরা পঞ্চায়েত নির্বাচন দেখলাম, রাজ্যের তরফ থেকে মুখ্য নির্বাচন কমিশনের দায়িত্ব যিনি পালন করেছিলেন, তার সম্পর্কেও কিন্তু এই একই অভিযোগ তখন বিজেপি করেছিল, সিপিএম করেছিল, কংগ্রেস করেছিল। আমি বলছি এই নির্বাচনটা জাতীয় নির্বাচন কমিশন করছে, রাজ্য নির্বাচন কমিশন করছে না, ফলে আমি ওই পয়েন্টে থাকি। কেন প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হবে? আপনারা প্রত্যেকে জানি 2021-এর নির্বাচনে শীতলকুচির ঘটনায় যে সিআরপিএফ জওয়ানরা ডাইরেক্টলি যাদের গুলিতে 4 জন সংখ্যালঘু মৃত্যু হয়েছিল, সেখানে সেই ঘটনার কোনো রকম সুরাহা হয়নি, এমনকি বারবার তাদেরকে ডেকে পাঠানো সত্ত্বেও তাদেরকে হাজিরা পর্যন্ত হয়নি। তাহলে কথাটা হচ্ছে যে যারা আসছে সেখান থেকে, আমি বলছি যে তারা চাকরি করতে আসছেন, তাদেরও সুরক্ষার প্রয়োজন। আমি আপনার সঙ্গে একমত, কিন্তু সৈকতের কাছে এই জায়গায় যাব। সৈকত, যেখানে সত্য শেষ হওয়া কয়েক মাস আগে শেষ হচ্ছে, এখনো বছর ভরেনি, যে পঞ্চায়েত নির্বাচনে অন্তত 50-এর বেশি সাধারণ মানুষের মধ্যে আমি রাজনৈতিক রং বাদই দিলাম, 50-এর বেশি মানুষকে আমরা হারিয়েছি, সহনাগরিককে হারিয়েছি। শাসক দল দাবি করে তার বেশিরভাগটাই নাকি তাদের কর্মী সমর্থক। তাহলে তাদের তো আরো বেশি আইন শৃঙ্খলার কড়াকড়ি করা উচিত, আরো বেশি তাদের বাহিনী এবং নিরাপত্তাটা সুনিশ্চিত করা উচিত। এবং যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন সুমনবাবু, পঞ্চায়েত নির্বাচনে যিনি ছিলেন আমাদের নির্বাচন কমিশনার, তার নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠেনি তখন শাসক দলের মনে পড়েনি? দেখুন, নির্বাচনী ব্যবস্থাটাকে পুরোপুরি কলুষিত করেছে তৃণমূল এবং বিজেপি, একথা ঠিক। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বারে বারে, আপনার মীরা দেবীর কথা মনে রয়েছে, সুপ্রিম কোর্ট অব্দি মামলা গড়িয়েছে। এই রাজ্যে গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে একজন পুলিশ অফিসারকে নির্বাচন কমিশনার পদে বসানো হয়েছে, প্রাক্তন পুলিশ অফিসারকে, বিরোধীদের আপত্তিকে অগ্রাহ্য করে, তো সেদিনই বোঝা গেছিল তিনি বরং সুপ্রিম কোর্টে বারবার দৌড়েছেন বাহিনী আটকানোর জন্য, এবং সেখানে প্রমাণিত হয় যে এই রাজ্যের সরকার নির্বাচন কমিশনারকে দলদাসে পরিণত করেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে যে বিজেপি এই 7 দফার সমর্থন করছে বা নির্বাচন কমিশনকে সমর্থন করছে, আমি মনে করি পঞ্চায়েত নির্বাচনে এতগুলো মানুষের প্রাণ হারানোর দায় বিজেপিও এড়াতে পারে না। কারণ
তখন কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর বলেছিল সাফিসিয়েন্ট সেনাবাহিনী নেই, পর্যাপ্ত বাহিনী পৌঁছয়নি। তাহলে কি এটা লোকসভা নির্বাচন, মোদীর নির্বাচন, তার জন্য গ্যারান্টি করতে হবে মানুষের ভোট। আর পঞ্চায়েত নির্বাচন, উপনির্বাচনগুলোতে বিজেপি এখানে কলকে পাবে না, তার ফলে এখানে মানুষের প্রাণ অভিযোগ। যদিও ইতিমধ্যে এই হিংসা প্রসঙ্গে কিন্তু কি বলছেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, শোনাবো আপনাদের। যদি রাজ্য প্রশাসনের উপর নির্ভর করে ফোর্সের ডিপ্লয়মেন্ট হয় এবং নির্বাচন কমিশন যে ফোর্স পাঠাবেন তারা যেখানে থাকবেন তাদের জায়গাগুলোও যাতে সুরক্ষিত থাকে এবং সেখানে ট্রেসপাসার যাতে না যেতে পারে সেই বিষয়টাকেও নিশ্চিত করবার দায়িত্ব আজকে নির্বাচন কমিশনকে নিতে হবে। স্টেট পুলিশের উপর নির্ভর করতে হয়, নির্বাচন কমিশন অনেক বোঝাবে তাদেরকে, কিন্তু সেখানকার যে স্টেট পুলিশ তারা নির্বাচন হয়ে যাওয়ার পর তারা যেহেতু রাজ্যের অধীনে থাকবে তাদের নানা রকম তাদের উপর প্রভাব কাজ করে, সেইগুলোকে কাটিয়ে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভোট করাতে হবে। এটাই নির্বাচন কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি এবং নির্বাচন কমিশন সেই চ্যালেঞ্জ পালন করুক, এটা আমরা দেখতে চাই। মহানন্দাদি, নির্বাচন কমিশন তারা যথেষ্ট উদ্গ্রীব। এবার আমরা দেখছি প্রচুর টেকনোলজির ব্যবহার করা হচ্ছে যাতে দ্রুত কমপ্লেন পৌঁছে যায় এবং নির্বাচন কমিশন একেবারে কড়া মনোভাব গ্রহণ করেছে এবং সেটা কিন্তু নির্বাচন ঘোষণা করারও আগে থেকে আমরা দেখছি যে এখানে বাহিনী আসতে শুরু করেছে। সদিচ্ছা রয়েছে রাজ্যপালেরও, তিনি বলছেন তিনি গোটা দিনই একেবারে সকাল 6টা থেকে তিনি পথে থাকবেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে শাসকই হোক বিরোধী হোক কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত এটা কি নিশ্চিত করেছে যে এই সুষ্ঠুভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে তাদের কি ভূমিকা থাকবে, তারা কতটা সদর্থক ভূমিকা পালন করবেন? দেখো, নির্বাচন কমিশনের কথা শুনতে খুব ভালো লাগছে, এটা আমি তো বললাম, কিন্তু একটু আগে তোমরা যে বাইটটা দেখালে একজন বরিষ্ঠ রাজনৈতিক নেতা তিনি আবার চ্যালেঞ্জ করছেন কেন্দ্রীয় বাহিনীকে। মানে আমরা তো ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন চাই, আশা করি সবাই চায়, আমাদের প্যানেলে যতজন আছেন প্রত্যেকে চায়, মানুষের জীবনের বিনিময়ে কিছু হতে পারে না। কিন্তু তোমাকে একটা কথা বলি, একটা কারণটা দেখতে হবে যে কেন পশ্চিমবঙ্গে এই রাজনৈতিক সন্ত্রাস, এই হিংসা। দেখো, দল বদল, নেতা বদল, দলে নেওয়া না নেওয়া, এই সবগুলো কিন্তু এখন আর ব্যতিক্রমী থাকছে না। এগুলো কি হচ্ছে যে সমাজে মান্যতা পেয়ে গেছে এবং এটাই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর জায়গা। একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, যারা সাইকোলজিস্ট তারা বলে যে একটা খারাপ জিনিসের প্রভাব সমাজে ভীষণ তাড়াতাড়ি ছড়াতে পারে রাদার দ্যান একটা ভালো জিনিস। ঠিক সেই জিনিসটা পশ্চিমবঙ্গের সমাজে আমরা দেখতে পাচ্ছি। ধরো যে এই যে চাকরি প্রার্থীরা, এরা যে এতদিন ধরে আন্দোলন করছে, এরা কিন্তু একটা সিস্টেমের শিকার। সবাই কি যেচে টাকা দিয়ে চাকরি পেয়েছে? আমরা শুনতে পাচ্ছি অনেকের চাকরি চলে যাবে, সেটা সত্যি খুব দুর্ভাগ্যের, কিন্তু এরা সবাই স্বইচ্ছায় দেয়নি, অর্থাৎ তারা এই সিস্টেমের শিকার। এই সিস্টেমটাকে বদলানো বর্তমান শাসকের একটা বড় চ্যালেঞ্জ, সেটা করে দয়া করে দেখান। আমরা একটা ফেয়ার ইলেকশন চাই, মানুষের প্রাণের বলিদানের বিনিময়ে আমরা ভোট চাই। একেবারে কোথায় সুমন বাবু, এখনো পর্যন্ত গতকাল বিকেল 3টায় ঘোষণা হয়ে গিয়েছে, তারপরে এখন প্রায় সকাল 8:30 বেজে গেল, এখনো পর্যন্ত শাসক দলের তরফ থেকে এমন একটাও বক্তব্য কি সামনে এসেছে যেখানে বলা হচ্ছে যে রাজ্য প্রশাসন একেবারে রাজ্য নির্বাচন কমিশনের বাহিনীর সঙ্গে সহযোগিতা করবে সম্পূর্ণভাবে যাতে এ রাজ্যে এবারে একটাও রক্তক্ষরণের ঘটনা না ঘটে? না, অসহযোগিতার উদাহরণ থাকলে তো তারপর বলবেন, কারণ এটা আমি আপনাকে উদাহরণ দিলাম, আমি হাজারদুয়ারিতে বেড়াতে যাওয়া, বিরিয়ানি খাইয়ে ঠাট্টা করে পাতার তলায় শুয়ে রাখা, যা গেছে তা গেছে, আদর্শ নির্বাচন আচরণবিধি, তাহলে পঞ্চায়েতে 55 জনের মৃত্যু এবং সেখানে বেশিরভাগই শাসক দলের কর্মী সমর্থক, আপনি দাবি করবেন না? আমি তো বলছি যে আমি তো এইটাই উল্লেখ করছি যে একটু আগে বললেন যে পদ্মপাল রাস্তায় থাকবেন নাকি ভোটের দিনগুলো 7 দিন। আমি জানি না উনি এখানকার ভোটার নাকি। 7 দিন যে উনি 7 দফায় বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ভোট হবে, উনি রাস্তায় থাকবেন কেন? আমার কথা হচ্ছে ভোটার ছাড়া মানে অন্য কারুর পক্ষে তো রাস্তা থাকার কথা না। আস্থা জোগানোর জন্য, আস্থা জোগানোর নির্বাচন কমিশন আস্থা জোগাবে, মোদি দিদি সেটিং তো রাজ্যপালই করা, কেন্দ্রীয় বাহিনী আসছে, মোদি দিদি সেটিং জোগানোর জন্য রাজ্য পুলিশ রয়েছে, রাজ্য প্রশাসন রয়েছে, তার বেলায় আস্থা জোগানোর জন্য ওনাকে কেন রাস্তায় নামতে হবে আমি বুঝি না। এটাও তো এক ধরনের মোটিভেশন। তিনি যখন বলেন যে এদেরকে জল টল খাইয়ে বসিয়ে রাখবেন, তারাও তো একটা অন্য রাজ্য থেকে ডিউটি করতে আসছে, অন্য রাজ্য থেকে তারা ডিউটি করতে আসছে, তাদেরকে জল বা খাবার দেওয়ার কথা না, এটা তো বেআইনি কিছু না। ভবনের উপরে তো ভরসা
বলছি যে যারা অন্য রাজ্য থেকে ডিউটি করতে আসছে। শেখ আলমগীর গ্রেফতার গতকাল এবং শেখ শাহজাহানের পর এবার তার ভাইকেও কিন্তু সিবিআই গ্রেফতার করেছে, আজ আদালতে পেশ করা হবে। দাদার পর এবার ভাই গ্রেফতার, শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর সিবিআইয়ের হাতে গ্রেফতার। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং সেখানেই দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর 5ই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনায় শেখ আলমগীর সহ ধৃত 3 গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ টিএমসিপি নেতা মফিজুর মোল্লা এবং সিরাজুল মোল্লা। আর এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 14। জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেননি আলমগীর, তার বয়ানে পাওয়া গিয়েছে একাধিক অসঙ্গতি, এমনটাই সিবিআই সূত্রে খবর। সুমনবাবুর কাছে যাবো। সুমনবাবু, যারা এখনো পর্যন্ত সন্দেশখালীর ঘটনায় গ্রেফতার হলেন তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে হয় তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের কোনো সদস্য বা তারা কর্মী সমর্থক, কেউ না কেউ, সবটাই শাসক দলের। না তাই তো হবে, বিজেপি তো তৃণমূল কংগ্রেসকেই এম করেছে পশ্চিমবঙ্গে। আমার কথা হচ্ছে যে আদর্শ আচরণবিধি চালুর পরে আমি বলছি আমি বলছি গ্রেফতার হয়েছেন তারা সকলেই তৃণমূল। হ্যাঁ, ওই জন্যই ওইটাই বলছি, মানে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করাটাই তো বিজেপির লক্ষ্য। আমি বলছি আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ার পরে আমি বুঝলাম না, মানে শেখ শাহজাহান ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, শেখ আলমগীর তার ভাই তৃণমূল করেন, তৃণমূল ওই তো তৃণমূল বিজেপি কি করে টার্গেট করলো? মানে বিজেপি তো চালাচ্ছে, ইডি সিবিআই কে চালাচ্ছে কে? বিজেপি তো চালাচ্ছে। হ্যাঁ, কিন্তু যে মবটা সেদিন জড়ো হয়েছিল 5ই জানুয়ারি, যে মবটা জড়ো হয়েছিল, তারা যদি গ্রামবাসী হয়ে থাকে, তারা যদি একেবারে মানে স্বেচ্ছায় এসে থাকেন, ওখানে প্রতিবাদ করে থাকেন, তাহলে তো সেখানে তারা সাধারণ মানুষ হতে পারতেন, তাদের পরিচয় অন্য রাজনৈতিক দল হতে পারত। সাধারণ মানুষ ভোটের রেজাল্ট কি হবে তার বোধহয় 5 জুন ভোট আছে, ওখানে ভোটের মানুষ বুঝিয়ে দেবে সেটা। আমার কথা হচ্ছে আদর্শ আচরণবিধি চালুর পরে এই গ্রেফতারটা হয়েছে। আমি বলছি যে এটা তো আরো সুবিধে। আদর্শ আচরণবিধি যখন চালু হয়ে গেল তখন ইডি সিবিআই যে অ্যাক্টিভিটি গুলো করতে আরো সুবিধে। তৃণমূল কংগ্রেস তাহলে সাসপেন্ড কেন? আমি তো বলছি তৃণমূল কংগ্রেস মাঠে থেকে লড়াই করবে। দেখুন, তৃণমূল কংগ্রেস নেতাদের গ্রেফতার করে বিজেপি ভোটে জিততে পারবে না, ভোট মানুষ দেবে। তৃণমূল কংগ্রেস আমি আপনার কথাতেই গেলাম, আপনার কথাতেই গেলাম, জয়ের কাছে যাব। তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে বিজেপি, আর এই মুহূর্তে একেবারে সিবিআই তাদের হাতের পুতুল, একের পর এক তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এদেরকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড কেন করছে যদি কোনো দোষ নাই থেকে থাকবে? প্রথম দিন থেকে ওরা যেটা করতে চেয়েছে সেটা হচ্ছে ধামাচাপা দেওয়া, যে ঘটনাগুলো হচ্ছে সত্যি ঘটনা সেটা যাতে সামনে না আসে। প্রথম আমরা দেখলাম যে ব্যারিকেড পুলিশের ব্যারিকেড কখন হচ্ছে, যখন আমরা বিজেপির যারা নেতা যাচ্ছে তখন। আপনি যখন তৃণমূলের নেতা মন্ত্রী গেলে তখন কোনো ব্যারিকেড নেই, তারা ঘুরে আসছে একদম খোলা হাওয়ায়, তারা গিয়ে কথা বলছে। প্রথম এখানে আবার প্রেস কনফারেন্স করলো মুখপাত্র যে ওখানে কিছু হয়নি, এরকম জমি নিয়ে ঘটনা। তারপরে আবার দেখছি তৃণমূলের ওখানে মন্ত্রী গিয়ে বলছে না আপনাদের যে জমিগুলো নেওয়া হয়েছে আমরা আস্তে আস্তে ফেরত দেওয়ার চেষ্টা করছি। তার মানে ওরা মেনে নিল যে জমি সংক্রান্ত ঘটনা এবং এরকম কেলেঙ্কারিগুলো ঘটেছিল। এরপরে ঘটনা হচ্ছে যে কটা মানুষ ওখানে গেছিল, প্রথম একদিকে বলা হলো যে এটা নাকি সাধারণ মানুষরা ইডির উপরে হামলা করেছিল, যখনই অ্যারেস্ট হচ্ছে এই যে মফিজুল মোল্লা, আরে মফিজুল মোল্লা কে দাদা? মফিজুল মোল্লা আপনার তৃণমূল নেতা। গতকালকে যে মফিজুল মোল্লা অ্যারেস্ট হয়েছে সে হচ্ছে তৃণমূল নেতা, কেউ টিএমসিপি নেতা, কেউ হচ্ছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, মানে প্রত্যেকেই শাসক দলের কোনো না কোনো পোস্টে রয়েছে। না তৃণমূল কংগ্রেস তাদেরকে হয় আগে সাসপেন্ড করছে, তারা পরে গ্রেফতার হচ্ছে, না হলে গণধর্ষণের মামলা রুজু হচ্ছে, তারপরে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করছে। বিজেপির পরিকল্পনাটা কোথায়? বিজেপির পরিকল্পনাটা কোথায়? আমি এক সেকেন্ড প্লিজ, আমি বলছি দেখো এই পুরো ব্যবস্থাটা, পুলিশি ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এই যে আইনি প্রশাসনিক ব্যবস্থা, সবটা আজকে দলদাসে পরিণত করেছে তৃণমূল বিজেপি। ঠিক যেমন প্রাক্তন বিচারপতি রায় দেওয়ার পর বিজেপি রাজ্যসভা সাংসদ হয়, ঠিক তেমনি এখানকার পুলিশ অফিসাররা চাকুরিরত অবস্থায় রিজাইন দিয়ে তৃণমূলের এমপি ভোটে দাঁড়াচ্ছে। প্রসূনবাবু তার উদাহরণ, হুমায়ুন কবির ডেবরার বিধায়ক তার উদাহরণ। তার ফলে এই যে সন্দেশখালীর ঘটনাতে যে পুলিশ অফিসার দায়িত্বে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে এটা আমরা আশাই করতে পারি না। তার ডাক্তার বাবু তিনি চিকিৎসক, সরকারি চিকিৎসক, তিনি ব্রিগেডের মঞ্চে বসে গেলেন, দিয়ে আবার ভোটের টিকিট নিয়ে এলেন, পদত্যাগ করলেন না। ঠিক একইভাবে পুলিশ অফিসাররাও প্রভাবিত হচ্ছেন। সিবিআই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বন্ধ করেন, আপনি অধ্যাপক মানুষ, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছেন বাচ্চাদের মতো। আমি বলছি এই যে বারে বারে বিচারপতিরা, পুলিশরা তারা দলদাসে পরিণত হচ্ছে, তার ফলে বিচার প্রক্রিয়া তদন্ত প্রভাবিত হচ্ছে। সিবিআই থেকে ইডি থেকে এই রাজ্যের পুলিশ যারাই ধরা পড়ছেন তারাই শাসক দল, আর শাসক দল অ্যারেস্ট হলেই তাদের অভিযোগ হচ্ছে এটা বিজেপি দ্বারা একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। আমার একটাই প্রশ্ন সুমনদাকে, সুমনদা, মণিপুর যতটা নিন্দনীয় সন্দেশখালীও ততটা নিন্দনীয়, সেটা একটু স্বীকার করা ভালো। এবং সেটাকে কি করে নিন্দা করা হয়েছে, মানে এটা আপনি না দেখে বলবেন না, নিন্দা করা হয়েছে অন্যায়।
পদোন্নতি হয়, আমরা বলছি বিজেপির অন্যায় করলে বিজেপিতে পদোন্নতি হয়, আমরা সেটাই দাবি করছি। বিজেপির হয়ে অন্যায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে কেন তারা মণিপুরে যাচ্ছেন না যখন প্রশ্ন তোলেন, তখন এ রাজ্যের শীর্ষ নেতৃত্ব কেন এখনো পর্যন্ত সন্দেশখালীতে পৌঁছলেন না, সেই প্রশ্নও কিন্তু সন্দেশখালীর মানুষ বারবারই করেছে। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরবো, সঙ্গে থাকুন।